আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই কারিগরি পাঠশালার ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 ক্লাস করব। সো আজকে আমরা ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে করব আমাদের কারিগরি পাঠশালার পেজে। সো অনেকদিন পর পেজে ফ্রি ক্লাস নিচ্ছি ম্যাথমেটিক্স 3 এর উপরে। সো আমরা দেখতে দেখতেই তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। আমরা তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ আজকে শেষ করে দেব। সো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা আমাদেরকে একটু জানাও যে তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ কিনা, আমাদের সাউন্ড সবকিছু ওকে কিনা। আমি একটু দেখে নিই যে সাউন্ড ঠিক আছে কিনা। আমরা দেখতে দেখতে এই তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। আমরা তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ আজকে শেষ করে দিব। ওকে, মানে আমাকে দেখা যাচ্ছে। গুড। সো সবাই ক্লাসে আমরা জয়েন করে নেই। আমি লিংকগুলো শেয়ার করে দেই। ম্যাথমেটিক্স 3 ক্লাস সবাই জয়েন করো। ম্যাথ্রু আমি ফটাফট লিঙ্কগুলো তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু জয়েন করে নাও ক্লাসটাতে। ফ্রি ক্লাস নিচ্ছে আজকে। পেইডে যারা আছো তারা তো দেখবাই, সাথে সাথে তোমরা যারা এখনো ভর্তি হওনি তারাও আজকের ক্লাসটা এনজয় করতে পারবা। ওকে, সো ইমরান তুমি একটু লিঙ্কগুলো আমাদের যে গ্রুপ আছে প্রাইভেট, সেই গ্রুপগুলোতে বাবা শেয়ার করে দাও। আমিও একটু আশেপাশের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। ওকে, কারিগরি পাঠশালা কোচিং। ওকে, তোমরা কে কোন ডিপার্টমেন্টে আমাকে সেটাও জানাতে পারো। যেহেতু ম্যাথ 3 সবার আশা করি ম্যাথ 3 রয়েছে। আমরা দেখো এখন বর্তমানে কিন্তু চ্যাপ্টার 3-এ আছি, বেশি দূর কিন্তু এখনো যাইনি। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে ম্যাথের যতগুলো ক্লাস হবে পার ক্লাস একটা করে অধ্যায় শেষ হবে কিন্তু এখন। কারণ এর আগে তোমার প্রথম দ্বিতীয় অধ্যায় পড়ছো, দ্বিতীয় অধ্যায় একটু বড় ছিল। তারপর তোমার 3 অধ্যায়, এখন তোমার 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, এগুলো একটা ক্লাসে শেষ করা যায়। এমনকি আমি একটা ক্লাসে চাইলে তোমার এই 3, 4 দুটো অধ্যায় শেষ করতে পারি। যেমন আজকে আমি 3 অধ্যায়ের তোমাদের অতি সংক্ষিপ্ত করাবো ধরো 3 থেকে 4টা অতি সংক্ষিপ্ত করাবো মাত্র 2টা। রচনা আমার এখানে দরকার নেই, কারণ 3 অধ্যায় থেকে রচনা আসবে না। আমি তোমাদেরকে কালকে বলছি রচনা কোথা থেকে আসবে, তোমরা সেটা জানো যারা পেইডে আসো। সো সবাই একটু লিঙ্কগুলো শেয়ার করে দাও। পেইড গ্রুপগুলোতে আমি শেয়ার করে দিচ্ছি একটু। পেইড গ্রুপ পেইড গ্রুপ পেইড গ্রুপ পেইড গ্রুপ পেইড গ্রুপ পেইড গ্রুপ ওকে, পেইড গ্রুপ ওকে, পেইড গ্রুপ ওকে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ, হোয়াটসঅ্যাপ ওকে, শেয়ার করা ডান। ম্যাথ ফ্রি ক্লাস CLA ডবলএস ক্লাস নাও। ওকে, আচ্ছা আমি তোমাদের এখন কমেন্টগুলো চেক করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কত ফ্রি ক্লাস দিবেন? যতদিন বাঁচি আছি ততদিন দিব ফ্রি ক্লাস। শোন দেখ, আমি মনে কর যে ফ্রি ক্লাসের যদি বিষয় বলি, এখন ফ্রি ক্লাস আমি যতই দিই না কেন, স্টুডেন্ট কিন্তু মনে করো যে ওই একটা ফ্রি ক্লাস করে ওই ম্যাথের কিচ্ছু বুঝবে না। ধরো আমি সাপোজ ম্যাথ 3 বইয়ের ফ্রি ক্লাস দিলাম কয়টা অধ্যায় 15টা, 5টা ফ্রি ক্লাস দিলাম। তো 5টা ফ্রি ক্লাস দিয়ে কি পুরো ম্যাথ বই শেষ করতে পারবে? কখনোই না, কখনোই পারবে না। যেমন দেখো, যারা পেইডে এখন ভর্তি হয়নি তারা সেকেন্ড অধ্যায়ের মেইন জিনিসগুলোই করেনি। মানে আজকে 3 অধ্যায় করাবো, আজকে 3 অধ্যায় সর্বোচ্চ তোমরা কমন পাবে কতটুকু জানো? তোমরা কমন পাবো 5 মার্ক কমন পাবা 3 অধ্যায় থেকে। বাট আগের ক্লাসটাতে যারা করছো তারা পুরোপুরি 15 মার্ক কমন পাবা। ঠিক আছে? তো তোমরা ক্লাসে যারা যারা জয়েন করছো সবাই একটু কমেন্ট করো। ক্লাসে জয়েন করে ফেলছো অলরেডি 100 জনের মতো। লিঙ্কটাও একটু শেয়ার করে দেওয়া উচিত মনে হয়। সো যেটা বলতেছিলাম, ইমরান আমারে মেসেজ দিয়ে বললো আমাদের ক্যাপ্টেন গ্রুপের, ওই বলতেছে যে ভাই নোট করছি, টি শার্ট কি পাবো? অবশ্যই পাবা। আমি তো বলছি নোট করলে সুন্দর টি শার্ট কারিগরি পাঠশালার পেয়ে যাবেন।
নোট করলে পেয়ে যাবেন, সমস্যা নাই ওটা। আপনার নোটগুলো আমি দেখলাম, নোটগুলো অনেক সুন্দর ছিল, ভালো মোটামুটি। তো দিতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি পরিশ্রম করে নোটগুলো করছো, ডেফিনেটলি এই নোটটার কারণে তুমি টি শার্টও পাবা এবং তোমার রেজাল্টও অনেক ভালো হবে। ম্যাথ 3 নিয়ে তোমার আশা করি কোনো প্রবলেম হবে না। তোমরা এই যে দেখো, যারা মনে করো নোট চাও, ভাইয়া নোট দেন এটাতে নোটাতে, মানে 14 বসে সবে চাই। এই যে তোমরা যে চাও ভাই, তা চাও, চাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হইলো, কেন তোমাদের তো আল্লাহ হাত দিছে, পা দিছে, সবই দিছে, হ্যাঁ সবই দিছে, তাহলে তোমরা কেন নোটটা করতে পারো না বলো দেখি? তোমাদের শুধু এইটা দেয় নাই যে আলসিয়ামো ভাবটা যেন মানে কেটে যায়, এইটা আল্লাহ মানে তোমাদেরকে দেয়নি। এত আলসিয়া, এত কুরিয়ার কুরিয়ার যে নোটটাও করবে না। আরে বাবা, এই নোটটা যদি তুমি নিজে কর, এটা তো কাজ কার, টিচারের কাজ, মানে টিচার, এটা মানে একটু হাস্যকর লাগে, বুঝছো বিষয়টা কিরকম হাস্যকর কেন? কারণ স্টুডেন্ট নোট করবে নাকি টিচার নোট করবে? টিচার কি নোট করে তোমার দিবে? টিচার নোট করে দেয় নাকি স্টুডেন্ট নোট করে? হ্যাঁ বলো, তোমরা আমাকে বলো। স্টুডেন্ট নোট করে, নোট করা দরকার স্টুডেন্টের, কিন্তু না, আমাদের নাকি নোট করে তোমাদেরকে দিতে হবে। জমিদারের পোলা, এক একটা করে সুন্দর করে সবাই লাইভটা শেয়ার করবা, ঠিক আছে? তো আমরা আজকে খুবই এনজয়ের সাথে ক্লাসটা করব, এবং আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের মেধাবৃত্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই কাজে দিবে। তো দেখো, আমরা আজকের ক্লাসে যদিও বা ক্লাসটার মানে ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে কম, বাট এইটার শেখার দিক থেকে একটু বেশি। কিরকম? যেমন এখানে ষষ্ঠভুজ আছে, অষ্টভুজ আছে, পঞ্চমভুজ আছে, মানে বহুভুজগুলো আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ছি কি ত্রিভুজ, দ্বিতীয় অধ্যায়ে পড়ছি চতুর্ভুজ, এখন তৃতীয় অধ্যায়ে পড়তেছি আমরা বহুভুজ। এরপর যখন চতুর্থ অধ্যায়ে যাবো তখন আমরা পড়বো হচ্ছে বৃত্তকলা। তারপরে পঞ্চম অধ্যায়ে যখন যাবো তখন আমরা ইয়া পড়বো কোণক বা তোমার হচ্ছে ঘনক, এগুলো পড়বো আমরা। তার মানে এখানে এই যে তোমার ম্যাথমেটিক্স 3 বইটা, এটা এমন সুন্দরভাবে সাজানো যে তোমার ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে বহুভুজ, বহুভুজ থেকে বৃত্ত, মানে একটা সুন্দর সিস্টেমে কিন্তু আমরা যাচ্ছি। এই প্রথম অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত আমরা যদি ভালোভাবে এগুলো করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে দেখা যায় যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং এর কাজগুলোতে বহুভুজের ক্ষেত্রফল লাগে, তারপরে তোমার সিলিন্ডারের ক্ষেত্রফল লাগতে পারে, বৃত্তের ক্ষেত্রফল তো এটা লাগেই, তোমরা সবাই জানো, অঙ্ক করার ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল লাগেই। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভালোভাবে জানতে পারবো। সো অবশ্যই তোমাদের এই সব অধ্যায় করার দরকার বলে মনে করি। সো ক্লাসের লিংক গুলো সবাই শেয়ার করলে ভালো হয়। ভাই ক্লাসের লিংকটা সবাই একটু শেয়ার করো, শেয়ার করলে ভালো হয়। সবাই ক্লাসের লিংক গুলো ভাই শেয়ার করে দাও, সবাই ক্লাসের লিংকটা একটু শেয়ার করে দাও ভাই, তোমরা একটু শেয়ার করে দাও। আজকে আমরা অধ্যায় 3 করবো, হ্যাঁ অধ্যায় নাম্বার 3, অধ্যায় নাম্বার 3। আজকে কি একটা গেম খেলবো নাকি বলো? গেম খেলবো, যেহেতু ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাস তো সবসময় নেই না, ফ্রি ক্লাসের সময় মাঝে মাঝে একটু গেম টেম খেলাই যায়। এই 3 অধ্যায় কোনো পার হবে না, পুরোটাই শেষ করবো আমরা। সো একটু গেম খেলবো। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আহ এখানে যারা জয়েন করছো তোমাদের মধ্যে আমি একজনকে টি শার্ট দেবো, ঠিক আছে? আমি টি শার্টটা নিয়ে আসতেছি। তাওহিদ, ওকে টি শার্ট আমি অর্ডার দিয়ে দিছি। টি শার্ট পাবে কে? টি শার্ট পাবে কে? চলো ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার খেলবে এখানে মিয়া। আমি বলছি না একদিন যে আমি যদি ফ্রি ফায়ার খেলি তোরা আমার সাথে কেউ পাবি না, সেজন্য আমি এসব খেলি না, বুঝছিস? সেজন্য আমি খেলি না, তোরা তো তোরা আমার সাথে হেরে যাবি। আমি তো খেলবো হচ্ছে ম্যাথ, ম্যাথ নিয়ে খেলবো আজকের টি শার্ট। আচ্ছা, তোমাদের মনে আছে ওই লাস্ট ক্লাসে, মানে যখন আমি ফ্রি ক্লাস ছিলাম তখন আমি বলছিলাম যে আমি একটা টি শার্ট ফ্রি দেবো, এবং এমন সময় ফ্রি দিয়েছি যে লাস্টে ক্যালকুলেশন করতে দিচ্ছি, যে আগে ক্যালকুলেশন করবে তাকে টি শার্ট ফ্রি দেবো। সো এখন কি করা দরকার? তোমাদের খাতা কলম এবং ক্যালকুলেটরটা হাতে নেওয়া দরকার যদি তুমি এই টি শার্টটা নিতে চাও, ঠিক আছে? যেহেতু গরম সিজন আসতেছে, এই দেখো আমি টি শার্ট পরে আছি। তো টি শার্টটা একদম সুতি কাপড়ের, ঠিক আছে? 100% কটন সুতি। তো এই টি শার্টটা তুমি পেয়ে যাচ্ছ। তো ভাই কি করতে হবে টি শার্ট পাওয়ার জন্য? টি শার্ট পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে, কি করা যায়, আচ্ছা আমি একটু চিন্তা করে তারপর তোমাদেরকে বলতেছি। আগে আমি একটু অধ্যায়ের ডিটেলসটা লিখি, হ্যাঁ? তবে টি শার্ট পাবো, সমস্যা নেই। টি শার্ট এটা লিখে দিই, টি শার্ট ফ্রি। একটু চিন্তা করি, যেহেতু আমি চিন্তা ভাবনা করি নেই, তো চিন্তা করি যে কি করা যায়। বা তোমরা একটু কমেন্ট করো যে ভাইয়া এইটা করেন, যে আমরা এইটা করব, এইটা করলে আপনি ফ্রি দিবেন আমাদেরকে। তোমরা একটু কমেন্ট করতে পারো, আমাকে একটু সাজেস্ট করতে পারো। তো আমি একটু আজকে অধ্যায়ের নামটা একটু লিখে দিই, তোমরা একটু আমাকে কমেন্টে সুন্দর করে সাজেস্ট করো। সুষম বহুভুজের ক্ষেত্রফল।
তোমরা একটু সবাই সাজেস্ট করো আমাকে। ষড়ভুজের বন্ধু দেখা যাচ্ছে। আমি কয়েকটা অধ্যায়ের বেসিক সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি, আপনাদের এগুলো জানলেই অধ্যায় করতে পারবেন। আর আপনারা আমাকে একটু বলতে পারেন যে কি করা যায়। উম, উম, হুম এইটা আরেকটা লাগবে তোমাদের জন্য, আরেকটা লাগবে হচ্ছে এইটা প্রতি, যেগুলো লিখে দিচ্ছি এগুলো নোট করবে। হ্যাঁ ইমরান, তুমি যেহেতু নোট করো, ইমরান এটা নোট করে নেবা। প্রতিটি কোণ, এইটার জন্য আমাদের লাগবে হচ্ছে 2n-4/n। এই সূত্রটা লাগবে। এছাড়া আমাদের আর কি লাগবে? এছাড়া 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 আর কি লাগবে? এছাড়া আর লাগবে না। এই এই কয়েকটা সূত্র হলেই আপাতত আপনাদের কাজ ওকে। ঠিক আছে, কাজ ওকে। তাহলে কয়টা সূত্র? 3 অধ্যায় 3টা সূত্র। এর চেয়ে সহজ দুনিয়াতে কিছু আছে বল? তোরা যদি তাও পাস না করিস, আমি আমি এখনো হতবাক হই যে এখনো অনেকে ম্যাথ 3-তে দেখবে যে ম্যাথ 3 তোমার পরীক্ষাও দিবা, ম্যাথ 3-তে অনেকে রেফারও খাবে। মানে কি বলবো ভাই, ম্যাথ 3-তে কেমনে রেফার খায় আমি বুঝি না। ম্যাথ 3-তে যারা মনে করো যে খুবই ম্যাথে দুর্বল, খুবই কাঁচা, তোমরা জাস্ট ম্যাথে এই যে মনে করো যে আমি তোমাদেরকে বলি 1 থেকে 7 অধ্যায় পড়ো, বেশি না। কত অধ্যায়? 1 থেকে 7 অধ্যায় পড়বা, তোমার পাস নিশ্চিত। ঠিক আছে, যেমন আমি তোমাকে আগের বার ভয় দেখাতাম যে ক্যালকুলাস না পড়লে পাস নাই, এখানে ওই ভয়টা নাই অবশ্য। এখানে তুমি 1 থেকে 7 পড়লে পাস করবা। ঠিক আছে, তো তোমাদের আমি আইডিয়ার কথা বলছিলাম, তোমরা কি আইডিয়া দিছো রে? না, তোরা তোদের তো কি বলবো, তোদের মাথায় বুদ্ধি নেই। দেখ, আমরা টি শার্ট যারা নেব তাদের মধ্যে মানে কারা নিব, যারা টি শার্ট নিতে চাও, তোমরা যে কাজটা করবা এখন, তোমরা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা এবং এই ক্লাসের একটা অন্ততপক্ষে শেয়ার করতে হবে। শেয়ার করার নিয়ম কি? শেয়ার করার নিয়ম আমি কিন্তু বলে দিয়েছি যে শেয়ার করে তোমার মানে তোমাদের যে পোস্ট আছে না, সুন্দর সুন্দর যে তুমি তোমার সোনার মুখটা পোস্ট করো প্রতিদিন, সোনার মুখটা স্টোরি দাও, ওই কাজটা করবা। মানে আমার এই পেজের লিঙ্কটা মানে ক্লাসের লিঙ্কটা কপি করে পোস্ট করবা এবং স্টোরি দিবা, এটা করবা, এটা প্রথম শর্ত। এরপরে শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবা। ক্লাসের মাঝখানে আমি একটা কোশ্চিন লিখে দেব, সেই কোশ্চিনের যে অ্যান্সার দিতে পারবা সেই হবা আজকের টি শার্ট বিজয়ী। ক্লিয়ার? সো ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, এখানে সুশ্রাম করার জায়গা না বাবা। ঠিক আছে, সো ক্লাস করো মনোযোগ দিয়ে। চলো শুরু করি। তো আমরা প্রথমত অতি সংক্ষিপ্ত শুরু করবো। হ্যাঁ, 3টা সূত্র জাস্ট লিখে দিচ্ছি। ষড়ভুজের ক্ষেত্রফল 3√3 ডিভাইডেড বাই a স্কয়ার, অষ্টভুজের ক্ষেত্রফল 2a স্কয়ার ইনটু 1 প্লাস √2, প্রতিটি কোণের মান এত। এখন আমরা শুরু করব মেইন অঙ্ক, অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত। তাইলে আমাদের প্রথম অঙ্কটা কি আছে এই ভাইয়া বইয়ে? একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত হলে বাহুর দৈর্ঘ্য কত? চমৎকার কোশ্চেন। এবং মজার ব্যাপার দেখো, কোশ্চেনটা কতবার আসছে? 2021 সাল, 19 সাল, 18 সাল, 15 সাল, 20 সাল, 21 সাল,
মানে সব সালে আসছে। তার মানে দেখো আমি প্রথমে যেটা করাবো অ্যাকচুয়ালি ওই প্রথমেরটা আসার সম্ভাবনা প্রায় 100%, ওটা আসবে। মনে করো না আমি তোমাদেরকে প্রথমে নাম্বার 1 যেটা লিখে দেই না অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত, ওটা 100% সম্ভাবনা থাকবে। এমনটা না যে মনে করো যেটা আসবেই না আমি ওটা প্রথমে করাচ্ছি, কোনোদিন আমি এরকম করি না। তো একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, একটি সুষম ভুজের ক্ষেত্রফল, প্রথম কোশ্চেনটাই কিন্তু বিজয়ীদের জন্য হতে পারে। প্রথম কোশ্চেনটা করবো এই অ্যান্সার কত বলো। সব সময় সজাগ থাকতে হবে, সব সময় ক্যালকুলেটর হাতে নিয়ে সজাগ থাকো, পড়াশোনায় মনোযোগ দাও সবাই। তোমরা যাতে করে পড়াশোনায় মনোযোগ দাও, যার কারণে কিন্তু তোমাদেরকে আমি কি করতেছি, গিফট করতেছি আর কি। অনেক পোলাপান আছে দেখো, মজার ব্যাপার হচ্ছে ক্লাস করতেছে কয়জন, 100 জন, 100 জনের উপরে ক্লাস করতেছো, বাট ভর্তি হয়েছে কয়জন, 500 জন ভর্তি হয়েছে। চিন্তা করা যায়, তো মিনিমাম তো 200 জন ক্লাস করবে না। তো 500 জন ভর্তি হলে প্রত্যেক 100 জন থেকে মনে করো আসছে কতজন করে, প্রত্যেক 100 জন থেকে আসছে 20 জন করে, 500 দল থেকে 20 জন করে আসছে আর কি, 100 গ্রুপ করে 20 জন করে সে এখন 100 জন ক্লাস করতেছে। তাহলে বাকি 400 কি করতেছে, বাকি 400 ওয়ান নাইট প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিংবা সে ওয়েট করতেছে যে আমরা প্লে লিস্টে কবে ভিডিও দেব, আপলোড দেব, সে কবে ভিডিও দেখবে, সে মানে সে তার নিজের ইচ্ছা অনুযায়ী দেখবে আর কি, সে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকার মানে দরকার নেই তার। এই হলো পোলাপান। কি কই দুঃখের কথা, বাহুর দৈর্ঘ্য, মনে করো যে কালকে যদি পরীক্ষা হইতো, আজকের এই ক্লাসটাতে তোমার কি মনে হয় 100 স্টুডেন্ট থাকতো? এর এই সেমিস্টারে আমি বিলিভ করি যে লাইভ ক্লাসে 2000 স্টুডেন্ট থাকবে। দেখে নিও, মিলাই নিও। বাহুর দৈর্ঘ্য কত, এর চেয়ে দুনিয়ার সহজ অঙ্ক আমার দেখা নাই, আমার চোখে পড়েনি। দেখো এর চেয়ে সহজ অঙ্ক দুনিয়াতে আছে কিনা, সুন্দর করে লিখবা। আমরা জানি কি, জানো তোমরা, সুষম, যেহেতু ষড়ভুজ বলছে, ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানো? আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল √3 ডিভাইডেড বাই 2a স্কোয়ার। এখন দেখো তো ক্ষেত্রফল কি এখানে দেওয়া আছে কিনা, 60√3 দেওয়াই আছে। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল, আমি এইটা লিখলাম, এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কিন্তু মোটামুটি এখানে দেওয়াই আছে। তাহলে কি আমি লিখতে পারি না যে এর পরের লাইন আছে, লাইনটা এইভাবে না লিখে আমার এখানে জায়গা নাই তো যার কারণে এরকম লেখা হইলো, লেখা লাগতে হচ্ছে এই যে এরকম, যে নিচেই লিখি যে ষড়ভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ স্কয়ার। এখানে একটু সুষম কথাটা লাগাবা, সুষম, নয়তো আবার ঝামেলা করবে। তারপরে তুমি সুষম ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানো, 60√3, এখানে এটা। এখন দেখো এই যে দেখো নিচে কত আছে, মনে মনে একটা 1 আছে, তাহলে √3 আর এই যে √3 কাটা, √3 আর √3 কি যাবে, সুন্দর করে কাটা যাবে, কিন্তু মনে রাখবে এটা। তাহলে এখন আমরা এখানে যদি কাটাকাটি যাই, তাহলে এখানে কি থাকবে, শুধু 60 থাকবে। এই দুইটা এর সাথে এসে কি করবে, গুণ হবে। তাহলে এবার এখানে কি হবে, 3a স্কয়ার। তাহলে আমরা অঙ্ক প্রায় শেষের দিকে, আমরা জাস্ট এখন এই 3টাকে কি করব, এর সাথে ভাগ করব। তাহলে এখানে কত হবে, 120, 6 দুগুণে কত, 12, 120 হবে না? তাহলে 120 কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই, 120 কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই, কত হবে, 40। কত হবে রে, 40 হবে না 120 কে 3 দ্বারা ভাগ দিলে? আর এখানে যে স্কয়ারটা আছে, সেই স্কয়ারটা কি বসে বসে কি করবে, বসে বসে থাকবে, বসে থাকবে না। আচ্ছা দাঁড়াও, স্কয়ারটা দেখা যাচ্ছে না তাই না, আমি একটা কাজ করে দিচ্ছি, সমস্যা নেই, যাতে করে দেখা যায়। একটু নিচে নামাই দিচ্ছি। দেখো তো এখন স্কয়ারটা কি দেখা যায়, ও সরি, ওকে। এই যে হালকা করে দেখা যাচ্ছে, এটাই অ্যান্সার, এটাই কি অ্যান্সার। তোমাদের বইয়ে অ্যান্সার কি দেওয়া আছে জানো, 2√10, এইটাও সঠিক, এই √40 এটাও সঠিক। কিন্তু কেমনে সঠিক সেটা দেখাচ্ছি, তার আগে বলো যে এটা বুঝছো না। এটা
এটা না বোঝার মতো কিছু আছে বল? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেখতেছি কত 60√3, আবার এখানে কত √3 √3 কাটা, এখানে 2 দ্বারা 60 কে গুণ করলে কত হয়, এই যে 120 কে আবার 3 দ্বারা ভাগ করলে কত হয় 40, a স্কয়ার ছিল, স্কয়ারটা এদিকে গিয়ে রুট হইছে √40, এটাই অ্যানসার, সিম্পল, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া অনেকে এটা আমরা এখনো বুঝি না যে বইয়ে কিন্তু √40 এর জায়গায় লেখা আছে কত, লেখা আছে হলো 2√10। 2√10 কেমনে হলো দেখো আমি একটু বুঝাই দিই। আমরা যদি এই 40টাকে একটু ভাঙাই তাহলে কত লেখা যায় 4×10 তাহলে এখন এই রুটটাকে আমরা দেখো 10-এর উপরও দিতে পারি, 4-এর উপর দিতে পারি, তো 4-এর উপর দিলে কত 2, আর 10-এর উপর রুট দিলে কিন্তু হয় না, মানে ভাঙা যায় না। তাহলে এই যে দেখো 2√10 বইয়ে কিন্তু এই 2√10 দেওয়া আছে, তুমি যদি এভাবে রাখো এই 40 দাও তাও হবে, সমস্যা নেই। এরপরে অঙ্ক দেখবো আমরা, এরপরে অঙ্ক কিছুই নেই, এরপরে কি বলছে জানো, এরপরে বলছে যে 2 নাম্বার কোশ্চেন, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল কত। কত সুন্দর কোশ্চেন, এই যে এইটাই অ্যানসার, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এটা হবে না, তাহলে কি 2 নাম্বার করা লাগবে, করাই লাগবে না। এরপর সেম কোশ্চেন, সেম টু সেম কোশ্চেন, আমি তোদেরকে এমনি সাদে বলি যে আমি করাই মাত্র 3 থেকে 4টা, একই কোশ্চেন দিয়ে ভর্তি করছে, কি করাবো, করার মতো কোনো কিছু নাই। এই যে এইটা করাইছি না, এইটা পরীক্ষা আসার সময় 100%, এইটাই এরকম টাইপের, মনে করো যে একটু মান চেঞ্জ করে দিতেই পারে, 60-এর জায়গায় 70, 70-এর জায়গায় 80, এটা দিতেই পারে, এটা কোনো সমস্যা না। আচ্ছা 1 মিনিট, আমরা হচ্ছে একটু ব্যতিক্রমে একটু দেখি, ব্যতিক্রমে কি আছে আমরা এখানে সেটা দেখি। যেমন এখানে ব্যতিক্রমী কোশ্চিন হচ্ছে এক সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a হলে বৃহত্তর কর্ণ কত, এটা কোনো কথা হইলো, 2018 সালে আসছিল, এরকম কোশ্চিন তো আসবে না। আচ্ছা তাও আমি একটু মুখে মুখে বলে দিই, অঙ্কটা তুলতে ইচ্ছা করতেছে না। 3 নম্বরের পরের কোশ্চিনটা, 3 নম্বরে কিন্তু এই সেম কোশ্চিন, 4 নম্বরের কোশ্চিনটা বলতেছি, এটা আমি টেকনিক্যাল বই থেকে করাচ্ছি, এবং আমি বারবার বলছি আপনারা যারা সেকেন্ড সেমিস্টারে ছিলেন বলতে বলতে তিতে হয়ে গেছে যে টেকনিক্যালটা নেবেন, কারণ আমি ম্যাথের ক্ষেত্রে টেকনিক্যাল পড়াই, কেমিস্ট্রি হক পড়াই, মানে আমার কাছে যেটা বই ভালো লাগে পড়াতে এবং যেটা মনে হয় যে সহজ এবং যেটা থেকে কোশ্চেন বেশি কমন থাকে সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করি। যেমন তোমরা যদি কেমিস্ট্রি নাও তাহলে হক নিবা, আর ম্যাথ নিলে অবশ্যই টেকনিক্যাল নিবা। এখন অনেকে হক কিনছো, কিছু করার নেই, হক কিনলে হক থেকে কোশ্চেনগুলো খুঁজে বের করবা। এরপরে কোশ্চেনটা 2018 সালে আসছিল, কোশ্চেনটা ঠিক এরকম যে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a হলে বৃহত্তর কর্ণ কত। যদি কখনো এই কোশ্চেন চায় তখন বৃহত্তর কর্ণ হবে 2a, বৃহত্তর কর্ণ কি হবে 2a হবে, মনে থাকবে যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে কর্ণ কি হবে 2a হবে, শুধু এতটুকু মনে রাখবা। এরপরের কাজ, এরপরে অঙ্ক আবার সেম কোশ্চেন, এখানে বলছে যে পরিসীমা এত হলে ক্ষেত্রফল কত, এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট করাই দিই। দেখেন 5 নম্বর কোশ্চেনে বলছে কি যে একটি ষড়ভুজের পরিসীমা দেওয়া আছে, একটি সুন্দর কোশ্চেনটা, এটা ষড়ভুজের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা, তাহলে একটি ষড়ভুজের পরিসীমা কত দেওয়া আছে এখানে ভাইয়া 60 দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল কত হবে 60 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে এখন আমরা কি লিখব, আমরা জানি, আচ্ছা বলো তো মানে পরিসীমা মানে কি, পরিসীমা দেওয়া আছে হলো তোমার কত 30, আর পরিসীমা বলতে কি বোঝায়, এই যে তোমার ষড়ভুজ যেটা থাকবে, এই যে এটা দেখতে কি রকম, এই ষড়ভুজ না, ষড়ভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু কি সমান, সমান না, যেহেতু সুষম বলছে, তাহলে প্রত্যেকটা বাহুর যদি আমি সমষ্টি করি তাহলে কত পাবো 6a, তাহলে এই 6aটাকে বলা হয় কি পরিসীমা। তাহলে আমরা জানি পরিসীমা, আমরা জানি পরিসীমা কার পরিসীমা, ষড়ভুজের, সুষম ষড়ভুজের, সুষম ষড়ভুজের, তাহলে পরিসীমা কি জানি 6a জানি। এখন এখানে পরিসীমা কত দেওয়া আছে 30, তাহলে 6a, তাহলে এখন কত হবে 5 6 30, এত কি হবে মিটার, ক্ষেত্রফলের সূত্র বসাতে বলছে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে √3/2a², এর মান কত বাবা, এর মান হচ্ছে 5, যা বাবা সেটাই অ্যান্সার। আশা করি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা।
ঠিক আছে, তো ক্যালকুলেটর ব্যবহার করে এই অ্যান্সারটা তোমরা দেখে নিবা। তাহলে এরপরের কোশ্চেনে আমরা যাই। এই কোশ্চেনে তেমন কিছুই নেই। এরপরের কোশ্চেনটা হচ্ছে দেখো যে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত। এটা একটা সুন্দর কোশ্চেন হতে পারে, এটা আমাদের দরকার আছে। তারপরে মনে করো আরেকটা কোশ্চেন বলছে ওইদিকে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত অষ্টভুজের। অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না যদি মনে করো যে অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু তো আমি হচ্ছে কোশ্চেনটা এইটা করাই যে অন্তস্থ কোণের মান কত ষড়ভুজের, বা হচ্ছে মনে করো যে অন্তস্থ কোণ বুঝতো না কি, দেখো আমি অন্তস্থ কোণ এই কোশ্চেনটাকে আমি এইভাবে লিখি। অন্তস্থ বানানটা কেমন রে, ও এমন, অন্তস্থ, অন্তস্থ কোণ নির্ণয় এটা শেখো। হ্যাঁ, যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সেটা তোমার অষ্টভুজও দিতে পারে, ষষ্ঠভুজও দিতে পারে। তো যার কারণে আমি সবগুলোই করাবো একটা দিয়ে। কিরকম, এই যে সূত্র, কি সূত্র, যে আমরা জানি, কি জানি আমরা, যে অন্তস্থ কোণ ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই -4 ডিভাইডেড বাই n। তাহলে এখন মনে করো যে ষষ্ঠভুজের অন্তস্থ কোণ যাচ্ছে। অন্তস্থ কোণ বলতে বোকা এই যে এইটা, এই যে ভেতরে কোণগুলো দেখতেছো না, এই যে এগুলা অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ বের করার জন্য কি করতে হবে, আমার n লাগবে। মনে করো যে ষড়ভুজের অন্তস্থ কোণ কত, তাহলে 6 দ্বারা গুণ এবং এই 6 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে n দ্বারা কি বোঝায়, ওই যে তোমার সেটা কি ত্রিভুজ, ষষ্ঠভুজ নাকি অষ্টভুজ, যদি অষ্টভুজ হয় তাহলে 8 হবে, এতটুকুই। এখানে ক্যালকুলেশন করে যা পাবো সেটাই অ্যান্সার। এবং এখানে ধর একটা কাজ করতে হবে যে 6 দুগুণে কত হয় 12 -4 ভাগ কত 6, তাইলে কত হচ্ছে, এখানে একটা কাজ করতে হবে ছোট, এখানে হচ্ছে তোমার 8 ভাগ 6, এইখানে সমকোণটা লিখে নেই, বা তুমি এখানে 90 ডিগ্রি এইটা অ্যাটাচ করে দাও। সমকোণ মানে 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি। এখানে তুমি ক্যালকুলেশন করে দেখো, তুমি পাবা হচ্ছে কত, কাটাকাটি যদি করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হবে 30, তাহলে 120 অ্যান্সার, 120। তোমরা এটা একেবারে করতে পারো, তোমরা চাইলে একেবারে এইভাবে করবা, ঠিক আছে। 12 থেকে 4 বিয়োগ ভাগ 6 ইন্টু হচ্ছে 90, 120 অ্যান্সার পাবা। তাহলে অন্তস্থ কোণ বের করার সূত্র কি, 2n - 4 ডিভাইডেড বাই n ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের মোটামুটি অতি সংক্ষিপ্ত ক্লোজ। এবার আসো সংক্ষিপ্ত, এবার আসো সংক্ষিপ্ত, এবার আসো মেইন পার্টে। হ্যাঁ, সংক্ষিপ্তে আমি প্রথমে ইম্পর্টেন্ট কোশ্চেনটা করাবো, তারপরে আনইম্পর্টেন্ট কোশ্চেন করাই। হ্যাঁ, তো প্রথমে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো সংক্ষিপ্তের। সংক্ষিপ্তের বলতে আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা আই হোপ অনেকের মিড টার্মে আসবে, আই হোপ না, এটা আমি বিশ্বাসী। তোমরা এখানে যে কয়জন আসো তোমাদের দেখবা 100% এই মিড টার্মে যে কোনো, আমি তো এখন বলতে পারি না যে কার মিড টার্ম পরীক্ষা আসবে, বাট তোমরা যে কয়জন আসো তার মধ্যে থেকে 50% থেকে 60% পরীক্ষার মানে মিড টার্মে যারা দিবা তাদের মিড টার্ম পরীক্ষা থাকবে, এবং ফাইনালে থাকার সম্ভাবনা প্রায় 99%। এই অঙ্কটা, যে অঙ্কটা এখন করাবো আর কি, অঙ্কটাতে কি বলা আছে আমরা একটু দেখে নেই। সংক্ষিপ্ত অঙ্ক এগুলো। হ্যাঁ, একটি কক্ষের সম্মুখভাগের বিস্তার, সংক্ষিপ্ত অঙ্ক, একটি কক্ষের সম্মুখ ভাগের বিস্তার, বিস্তার, ওকে, বিস্তার একটি কক্ষের সম্মুখ ভাগের বিস্তার। অন্তস্থ কি একজন কোশ্চেন করছেন, মিস্টার তানজিমা মিম। অন্তস্থ বোঝেন না, অন্তর বোঝেন, অন্তর, মানুষের অন্তর, অন্তর, অন্তর কই থাকে, ভেতরে থাকে না। তো ওই অন্তস্থ কোণ কোথা থাকে, ভেতরে থাকে, অত ভেতরে যে কোণ সেটাকে বলে অন্তস্থ, আর বহিস্থ মানে কি, বাইরের কোণ। তো যাই হোক, একটি কক্ষের সম্মুখ ভাগের বিস্তার দেওয়া আছে হলো 16 মিটার, কত মিটার, 16 মিটার। তারপর কক্ষের সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত 3 বাহু, কক্ষের সামনে, কক্ষের সামনে সুষম না, সুষম
ষড়ভুজের সন্নিহিত সন্নিহিত তিন বাহু তিন বিরক্ত লাগে লিখতে বাহু। এই জন্য তোমাদেরকে আমি বলছিলাম যে ম্যাথ 3 প্রচুর এগুলি মনে করে লেখালেখি বর্ধিত। এটা এতক্ষণ আমি অঙ্কটা শেষ করতাম। বর্ধিত করে দেখো কত কাহিনী, বর্ধিত করে বারান্দা তৈরি করা হয়। যন্ত্রণা, বারান্দা তৈরি করবি তো ভালো কথা, তারপরে এখানে এত কাহিনী করার কি দরকার? বারান্দা তৈরি করা হলো। ক্ষেত্রফল কত? কার ক্ষেত্রফল কত বল দেখি? বারান্দার ক্ষেত্রফল কত? ভাই আমি বিস্তারিত লিখবো না, তোরা বইয়ে আছে, বই খুঁজে নে। হাফসি গেলাম। এখন যেটা বলতে চাই সেটা হইলো যে ভাই আমি অ্যাডভান্স দিয়ে জয়েন হইতে চাই, আপনি রাজি হয় নাই কেন ভাই? ভাই আমরা অ্যাডভান্স নেই না কারো কাছে। আপনি আমারে যদি বলেন যে 500 টাকা অ্যাডভান্স দিয়ে ভর্তি হই, এরকম সুযোগ নেই ভাই। অ্যাডভান্স দিয়ে কোথাও ভর্তি হয়ও না, নিয়মও নাই। বাংলাদেশে এটা কখনো হয়ও না, বাংলাদেশ না পুরো পৃথিবীতে এটা হয় না। সো পৃথিবী যেভাবে চলে আমাকে তো সেভাবে চলতে হবে, রাইট? সো বাস্তবতা যেমন সেভাবে চলতে হবে। সো বাস্তবতা মেনে আপনি ফুল পে করবেন, ফুল পে করে ক্লাস করেন। আর যদি মনে করেন যে ক্লাস দেখতে চান, ক্লাস কোয়ালিটি, এই যে ক্লাস কোয়ালিটি দেখেন, ক্লাস ভালো লাগলে ভর্তি হবে, না লাগলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। সো যাই হোক, সো ক্ষেত্রফল কত এইটা কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম, এইটা মনে করো যে প্রথমের দিকে আমি যখন নিজে মনে করো থার্ড সেমিস্টারে ছিলাম, তখন আমার কাছে না খটকা খটকা লাগছে। কি খটকা খটকা? যে ষড়ভুজ তো ভাই দেখতে তো এমন হয়, দেখো ভালো করে বোঝো কিন্তু। ষড়ভুজ দেখতে কেমন হয়? এই যে এমন হয়। কি রে, ঠিক আছে না? এই যে দেখতে এই যে এমন হবে, ঠিক? হ্যাঁ বুঝছো, এই যে এমন হবে। এখন ষড়ভুজ দেখতে এমন, এখন এখানে বইয়ে দেখবে যে চিত্র দেওয়া আছে ঠিক আছে এমন, এই যে এমন দেওয়া আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ড্র করছে, দেখো কি স্টাইলে, এই স্টাইলে ড্র করছে। আমি এখন চিন্তা করি যে অঙ্কটাতে তো বলছে একটা কক্ষের সম্মুখ ভাগের বিস্তার 16 মিটার, কক্ষের সামনে মানে সুষম ষড়ভুজের সন্নিহিত তিন বাহু আকারে বর্ধিত করে বারান্দা তৈরি করা হলো। দেখো কথাটা কিভাবে পেঁচাইছে, মানে কথাটার প্যাচগোছ দেখো, মানে কি বলি। এখানে যদি এই কথাটা এভাবে না বলে বলতো যে ষড়ভুজের যে তিন বাহু আছে, ভালো করে বোঝো, এই যে ষড়ভুজের যে এই যে দেখো 1 2 3, এই যে ষড়ভুজের তিন বাহু আছে, এই তিন বাহু দ্বারা বারান্দা গঠন করা হলো। তা অবশ্য লিখছে, ভালোই লিখছে, খারাপ কিছু লেখে নাই, বাট তোমরা অনেকে এটা বুঝতে পারো না। কিন্তু ভালো করে বোঝো, বইয়ে কিন্তু এই চিত্র আছে, বুঝতে পারবো না কিছু, কারণ এই চিত্রের সাথে আমি তখন ছোটবেলায় কি করতাম, মিলাইতাম এখানে ষড়ভুজ কেমনে হইলো, আমি কেমনে ষড়ভুজ পাইলাম, আমি তো বুঝলাম না, মাথায় ঘুরতেছিল যে ষড়ভুজ আমি কেমনে পাইলাম, বুঝলাম না, মানে এখানে ষড়ভুজ কেমনে হইলো, বুঝছো? এইটা আমি বুঝি নেই। তাইলে এখন আমি চিন্তা করতেছিলাম যে ষড়ভুজ কেমনে হয় ভাই, কেমনে হয় কেমনে হয়। তারপরে যখন একটু বড় হইলাম আর কি, যেমন মনে করে এখন, তখন আমি একটু ষড়ভুজের চিত্র অঙ্কন করে দেখলাম যে আসলে এই যে আমি যদি এটাকে একটু টান দিয়ে দেই, এই যে টান দিলাম, এই যে এখানে যদি আমি একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে এই পয়েন্টটাকে, তার আগে দেখো এই পয়েন্টটা পরে দিই, তার আগে দেখো তো এই জিনিসটা আমি যদি এইভাবে টান দিয়ে এই জিনিসটাকে মিশাই দিই, তাহলে কি দেখতে এমন না? এমনই তো নাকি? এখন আমার এই জিনিসটার নাম কি জানো? এই জিনিসটার নাম হচ্ছে বারান্দা। এই জিনিসটার নাম কি? বারান্দা। তো বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। এখন তুমি চাইলে একটা কাজ করতে পারতা যে এইটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের মতো হয়েছে, কিন্তু কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না যে এটা ট্রাপিজিয়াম হয়েছে কিনা। ম্যাথ্রি ট্রাপিজিয়ামের মতো হয়েছে, সো আমি কিন্তু স্যার ট্রাপিজিয়াম দিয়েও এই ম্যাথটা করতে পারবো। করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবো। ম্যাথ ফাটে দেবো বই, একদম বইয়ের অ্যান্সার দেখার দরকার নাই, ঠিক আছে? আমরা এটা ট্রাপিজিয়াম দিয়ে করতে পারবো, তবে ট্রাপিজিয়াম দিয়ে করাটা একটু জটিল হয়েছে, যার কারণে ওটা দিয়ে করে না। বই কি করছে, বই পরে চিন্তা করলো যে হাই, এখন আমি একটা কাজ করি যে এই অর্ধেকটা, মানে এই বাহুটার মান তো জানা আছে, এই বাহুটার মান কিন্তু 16 মিটার। কত মিটার? 16 মিটার। তো বই বললো কি যে আমি এই বাহুটারে অর্ধেক করবো। অর্ধেক করলে কি হবে? অর্ধেক করলে এই বাহুর দৈর্ঘ্য হবে 8, এই বাহুর দৈর্ঘ্য হবে 8। তাহলে আমি যদি এই বাহুর সাথে এই বাহু মিলিত করে দেই, এই বাহুর সাথে এই বাহু মিলিত করে দেই, তখন আরো একটা মজার জিনিস দেখলো যে এই বাহুর দৈর্ঘ্য 8 হইলো, এই বাহুর দৈর্ঘ্য 8, এই বাহু 8, এই বাহু 8, 8 8, চারিদিকে খালি 8 এ 8।
মানে কি তিনটা, মানে তিনটা আমার সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাই তিনটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর এখন আমরা সমবাহু ত্রিভুজের সূত্র কিন্তু জানি ক্ষেত্রফলের, কি সেটা √3/4a²। কি জানি না আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যও জানি, ক্ষেত্রফলের সূত্রও জানি। আমাদের কাছে কি বারান্দার এখন যদি বলি যে ক্ষেত্রফলটা নির্ণয় করো, তোমরা পারবা না? অবশ্যই পারবা। যে ভাই বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি যে 8, তাহলে আপনি এর জায়গায় 8 বসাই দেন, 8 এর উপর স্কয়ার। ত্রিভুজ কয়টা? ত্রিভুজ হলো 3টা, তাহলে 3 দ্বারা গুণ করে দেন, যা পাবো সেটাই অ্যান্সার। আমার কিন্তু অঙ্ক শেষ, বেসিক বুঝতে বুঝতে অঙ্ক কিন্তু শেষ, এখন সাজাইতে হবে, এটাই কাজ, এতটুকুই। তাই তোমাদের জিনিসটা বুঝতে হবে বই কি লিখছে, বইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবা। বই কেন ওইটা লিখছে, কি কারণে ওইটা লিখছে, যারা এগুলো বই লেখে তারা অবশ্যই এগুলো গবেষণা করে সুন্দর করেই কিন্তু লেখে। বই কোনোদিন মানে উল্টাপাল্টা কিছু দেয় না। বই দিলে হয়তো শর্টকাট কিছু করে যেটা তোমরা বুঝতে পারো না, এটাই হলো সমস্যা। আর না বুঝতে পারলে বোঝানোর দায়িত্বটাই হচ্ছে আমার। তাহলে এখন চলো এটাকে আমরা সাজাই। চলো তাহলে আমরা সাজানোর জন্য প্রথমে কি করব, এখন কি আমাকে বলে দিতে হবে যে কেন এই চিত্রটা আসলো? বলো, এখন কি আমাদের বলে দিতে হবে তোমাদের যে কেন এই চিত্রটা আসলো? আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারতেছো যে কেন আসলো। তাহলে আমরা এই যে দেখো এখানে বলে দিচ্ছে কি, কোন একটি কক্ষের সম্মুখ ভাগের বিস্তার, মানে কি আমি যদি এইটাকে ষড়ভুজের একটা অংশ ধরে নেই, এই যে এইটা হচ্ছে আমার রুম, এইটা হচ্ছে আমার কি রুম, এই রুমের সামনের যে অংশ সেটার দৈর্ঘ্য হচ্ছে কত, বা রুমের একটা ভাগের বিস্তার মানে সম্মুখ ভাগের বিস্তার মানে কি দৈর্ঘ্য কত, 16। তাহলে আমার রুম এত বড় 8 করার কোনো দরকার নাই, কারণ আমার রুমের সাথে কোনো কাজ নাই। আমার বের করতে হবে কি এই উপরের ক্ষেত্রফল। তাহলে আমার এতটুকুর মান 16 জানা আছে, তাহলে আমি এটাকে ভাগ করলাম, তাহলে এতটুকুর মান 8, এতটুকুর মান 8, তাহলে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এতটুকুর মান যদি 8 মিটার হয় তাহলে এটা বাদ দেই, এতটুকুর মানও 8 মিটার, আর এতটুকুর মানও 8 মিটার, এতটুকুর মানও 8 মিটার। কারণ দেখো এগুলো সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কিন্তু কি উৎপন্ন হয়েছে, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে আমি এখানেও কি দিলাম 8 মিটার দিলাম। এখন দেখো তো একটা কোশ্চেন তোমাদেরকেই করি, উত্তর দিতে পারলে টি শার্ট পাইছি, ভালো একটা জায়গা পাইছি, উত্তর দিতে পারলেই টি শার্ট। আমি এখানে তোমাদের মেধার পরিচয় দেখবো এবার, উত্তর দিতে পারলেই টি শার্ট। কোশ্চেনটা হলো তুমি কি করে বুঝলা, বা আমি কি করে বুঝলাম, বা বই কি করে বুঝলো এই ত্রিভুজগুলো সমবাহু হবে? আমি না হয় ঠিক আছে, আমি না হয় এখানে মধ্যবিন্দু দিতেই পারি। দেখো ভালো করে বোঝো, আমি এগুলো আবার মিশাই দিই, তোমাদের যেহেতু কোশ্চেন করছি মিশাই দিই। আমি মনে করো সাপোজ জানি যে এই পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 16, এই পুরো বাহুটার দৈর্ঘ্য 16। আমি যদি এটাকে মধ্যবিন্দু চিন্তা করে নেই তাহলে ঠিক আছে, এইটার মান 8, আবার এইটার মান 8। কিন্তু আমি কেন বলতেছি যে এইটার মানও 8 হবে, 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 কেন বলতেছি আমি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। উত্তর দাও, জায়গা মতো কোশ্চেন করছি, উত্তর দাও। উত্তর দিতে পারলেই টি শার্ট। বলো কেন বাকিগুলোর মানও 8 হয়েছে, আমারে বুঝাও। বা কেন ওইটা সমবাহু ত্রিভুজ, হোয়াই? জাস্ট একটা রিজন আছে, ওই রিজনটা যদি সঠিকভাবে বলতে পারো টি শার্ট পাবো। সো আমি কমেন্ট দেখতেছি, লজিক দিয়ে কি হবে রে? 16তে 2 দিয়ে ভাগ, সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, কিন্তু কেন এটা সমবাহু ত্রিভুজ? আরে আজব, মধ্যবিন্দু করলে কি সমবাহু হয়ে গেল? কেন এটা 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 কেন সমবাহু হলো? কেন? একটা জাস্ট মজার কাহিনী আছে কিন্তু যার কারণে সমবাহু হয়েছে। ঠিক আছে এটা সমবাহু ত্রিভুজ আমি মানতেছি, কিন্তু কেন? কেন সমবাহুর পরিবর্তে কি এটা সমদ্বিবাহু হতে পারতো না? সমবাহুই কেন হলো? উত্তর দেন, উত্তর দেন। সুষম বাহু বুঝাইছে ওখানে, ওখানে 90 ডিগ্রি কোণ, তাই কোথায় 90 ডিগ্রি কোণ? সমকোণী ত্রিভুজের কারণে হবে। ভাই প্রত্যেক বাহুর মান সমান, তাই সমবাহু। আচ্ছা প্রত্যেক বাহুর মান কেন সমান রে বাবা? কেন সমান? সমান হওয়ার একটা কারণ থাকা দরকার। আমি আবার ক্লিয়ার করে বলি কোশ্চেনটা, আপনারা মনে হয় আন্দাজে ঢেল মারতেছেন। দেখেন কোশ্চেনটা আমি ক্লিয়ার করে বলি, দেখেন এখানে কোশ্চেনে জাস্ট একটা জিনিস উল্লেখ করা আছে,
সেটা হলো এই যে কক্ষের সম্মুখ ভাগের বিস্তার, এটা 16 দেওয়া আছে, এবং এই বারান্দাটাকে আমি এভাবে অঙ্কন করলাম, ধরলাম এই বারান্দাটাকে আমি এইভাবে অঙ্কন করলাম, ঠিক আছে ফাইন। এখন এই এই পুরো দৈর্ঘ্যের মান হচ্ছে 16, তাহলে এখানে অর্ধেক করলে এটার মান 8 হবে। এখন তুমি মনে করো তোমার ইচ্ছা অনুযায়ী এখানে একটা টান দিছো, এখানে একটা টান দিছো, ভালো কথা, কিন্তু এই দুটার মান 8 হবে জন্য, মানে এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহুর মান 8 হবে জন্য কি এগুলোর মানও 8 হবে? এটার কোনো যৌক্তিকতা হইলো? বেসিক হইলো এটা? এটা বেসিকের মধ্যে কোনো পড়ে যে এই বাহু 8 মানে এই বাহু 8? এটা কি সম্ভব? মনে করো যে একটা ত্রিভুজ, এমন একটা ত্রিভুজের এই বাহু 7, তো এই বাহু 7 হবে, এটা কি হইলো? কারণ তো একটা থাকবে যে ওই কারণে 7 বা ওই কারণে 8। আমি জানি না তোমরা এখানে বলছো কিনা, তোমরা এখনো অনেকেই বলো নাই। সব বাহুর মান একই, সুষম ত্রিভুজের সম্মুখ ভাগ তার বাহুর দুগুণ 90 ডিগ্রি কোণের জন্য, কারণ এটা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ, কারণ এটা সুষম ষড়ভুজ। বারান্দার জন্য প্রত্যেক বাহুর মান সমান সমদ্বিবাহু, 3 বাহুর মান সমান ট্রাপিজিয়ামের কারণে সূত্র ব্যবহার করে 16টি ত্রিভুজ আছে। কি কি উত্তর দিচ্ছ রে এক একজন? সূত্রে 90 ডিগ্রি কোণের মান ছিল, তাই সূত্রে 90 ডিগ্রি কোথায় ছিল বাবা? 90 ডিগ্রি তুমি দেখতেছিলে। আমার টি শার্ট লাগবে না, আমি একটা পেয়ে যাবো নি ইনশাআল্লাহ, কারণ এটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ হলেই, সুষম ষড়ভুজ হলেই প্রত্যেকটা বাহুর মান সমান হয়ে যায়। হ্যাঁ, আর একটা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে যারা সুষম ষড়ভুজ বলছো, এটা একটা রিজন, এটা একটা কারণ, আমি পয়েন্ট, এটা একটা পয়েন্ট ধরবো, বাট আরেকটা পয়েন্ট দিতে হবে, আরেকটা ছোট্ট পয়েন্ট দিলেই আমি বিজয় করে দেবো। আরেকটা পয়েন্ট বলো, এইটা একটা পয়েন্ট ধরে নিলাম, এটা পয়েন্টটা ঠিক আছে মোটামুটি, যে যেহেতু এই পুরা জিনিসটা বা এই পুরা জিনিসটা একটা কি সুষম ষড়ভুজ। সুষম মানে কি, এইটা একটা সুষম বাহু, এইটা একটা সুষম, মানে এই বাহু, দেখো এই বাহু আর এই বাহুর মানগুলো কি সমান হবে, ঠিক আছে? তার মানে কোনোভাবে যদি দেখো, কোনোভাবে যদি এই বাহুর মান 8 হয়, তাহলে এটার মানও 8 হবে, এটার মানও হবে, কিন্তু কিন্তু এই বাহুর মান 8 কেন? এই বাহুর মান 8 কেন? কেন 8? হোয়াই? এটার মান কেন 8? বলেন বলেন, এটার মান কেন 8? টি শার্ট আমি রেখে দেবো, কেন? কোশ্চেন তো ভালো কোশ্চেন করছি ভাই। হ্যাঁ, এই বাহুর মানটা কেন 8 বলো? বুঝলাম যে সুষম ষড়ভুজের কারণে এইটার মান যদি 8 হয়, এটার মান 8 হবে, এটার মান 8 হবে, কিন্তু এই বাহুটার মান কেন 8? আচ্ছা, আমি বলে দিই লাস্ট। আপনারা অনেকেই অনেক চেষ্টা করছেন, অনেক কোশ্চেন অ্যান্সার, একটি সমদ্বিম বাহু দৈর্ঘ্য সমান, বর্ধিত অংশের জন্য সমবাহু হয়েছে না, অন্তস্থ কোণ এর জন্য, ঈষৎ সাম্বা অন্তস্থ কোণের জন্য। এখানে অন্তস্থ কোণের জন্য ঈশ্বর সাম্বা, ইশরাত জাহান অন্তস্থ কোণের জন্য। ইশরাত জাহান অন্তস্থ কোণের জন্য কেন, একটু ব্যাখ্যা করেন। কোণটা কিন্তু হতে যাচ্ছে, আমি একদম ক্লিয়ার করে দিলাম, সুষম ষড়ভুজের অর্ধেক, সুষম সমবাহু অর্ধেক 3 বাহু ত্রিভুজের সমান, সুষম অর্ধেক অর্ধেক 3 বাহু ত্রিভুজের সমান। কি লিখছো এটা? কারণ ওয়েল ফাইন, আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি, দেখেন অনেক চেষ্টা করছেন, বাট মোটামুটি পারছো, বাট আরেকটু যাওয়া লাগতো। দেখেন, আচ্ছা একটু আগে তো আমরা এই যে একটা অঙ্ক করছিলাম না, কি অঙ্ক ভাই মনে পড়ে? যে একটু আগে আমরা এই যে একটা অঙ্ক করছিলাম যে ষড়ভুজের অন্তস্থ কোণের মান কত। তো আমরা ষড়ভুজের অন্তস্থ কোণ পাইছিলাম কত? 120 ডিগ্রি, মনে করে দেখো 120 ডিগ্রি। তো আমি যখন এই পয়েন্ট থেকে, দেখো এই কোণের মানটা কিন্তু 120 ডিগ্রি, ভালো করে দেখো
120 ডিগ্রি। একটু ছোট করে অঙ্কন করছি তো, 120 ডিগ্রি। তো আমি যখন এইটাকে সমভাগে এই যে ভাগ করে দেবো, মানে এখান থেকে আমি এখানে যাব, তখন এই কোণের মানটা হয়ে যাবে 60 ডিগ্রি। আর আমি যখন এখানে আরো অর্ধেকও করে দেব, এই জায়গাটা যখন অর্ধেক করে দেবো, আমি যখন এখানেও আমি একটা কোণ অঙ্কন করব, এই যেখানে একটা কোণ অঙ্কন করবো, আবার এখানে একটা কোণ অঙ্কন করবো, দেখো ভালো করে। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো যে এই জায়গার যে কোণটা উৎপন্ন হবে এটাও কিন্তু 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই যে কোণগুলো দেখো 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে এখানে একটা, আবার এখানে একটা 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ভালো করে একটু জিনিস লক্ষ্য করে দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। আমরা জানি যদি সমান্তরাল হয়, আমি একটু লেখাটাকে একটু বড় করে আপনাদের জন্য বুঝাই দিই, একটু বড় করলাম, এবার একটা রেখা টান দিলাম। যদি এই কোণের মান 60 ডিগ্রি হয়, তবে এই কোণের মানও কি 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে এই কোণের মানও 60 ডিগ্রি। তাহলে এবার লাস্ট কোণের মান কত ভাই? লাস্ট কোণের মানও 60 ডিগ্রি। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের 3 কোণের মান 60 ডিগ্রি করে। সো প্রথম কোণের মানও 60 ডিগ্রি, পরেরটার মানও 60 ডিগ্রি, পরেরটার মানও 60 ডিগ্রি। এই কোণ 60 ডিগ্রি হওয়ার কারণে বাহুগুলো সমান হয়ে গেছে। মনে রাখবা, কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলো সমান হয়ে থাকে। এটা আশা করি তোমরা জানো। সো দ্যাট ইজ দ্য লজিক। সো আই হোপ তোমাদের এটা ভালো লাগছে। পারো নাই, বাট এখানে একটু তোমরা মজা পাইছো বিষয়টাতে। ক্লিয়ার? সো আমরা এখন অঙ্কে যাই, আমরা আবার কোশ্চেন করব, সমস্যা নেই। এটা একটু ডিফিকাল্ট কোশ্চেনে হয়ে গেছে, বাট এটা মজার ছিল। কিন্তু তোমরা যদি একটু ভালোভাবে বলতে পারতা যে কোন ভাইয়া 3 কোণ আছে এখানে, তোমরা যদি এটা একটু বিস্তারিত বলতা, আমি তোমাদেরকে গিফট করে দিতাম। আমি যেভাবে বললাম বিস্তারিত। সো এবার আসো আমরা অঙ্ক করি। হ্যাঁ, আমাদের অঙ্কে প্রথমত হচ্ছে মনে টনে করি, এগুলো লিখতে হবে। সো আমি বেশি কিছু লিখবো না, অঙ্কটা শেষ করে দিই। আমি এখানে মনে করি জায়গায়, একটি জায়গা আমি এখানে মনে করি লিখবো। মনে করি, মনে করি এখানে নাম দিই। হ্যাঁ, এ বি, তারপরে হচ্ছে তোমার সি ডি, আর এটার নাম দিলাম ই। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি কক্ষের সম্মুখ ভাগের বিস্তার কত? 16 মিটার। কক্ষের সামনে সুষম ষড়ভুজের সমন্বিত 3 বাহু আকারে বর্ধিত করে বারান্দা তৈরি করা হলো। এতটুকু বন্ধু রাখবা, এবং এই যে ক্ষেত্রফল কত এটা মিশিয়ে দিবা। আমি এই উল্টাপাল্টা জিনিসগুলো একটু মিশিয়ে দিয়ে একটু বোর্ডটা ক্লিন করি। দেখো, একটু বোর্ডটা একটু ক্লিন করে দিই, তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এখন কি করলাম, তোমরা অঙ্কটা এইভাবে লিখবা। প্রথমে লিখবা মনে করি, মনে করি এবিসি কক্ষের সম্মুখ ভাগের বিস্তার 16 মিটার, কক্ষের সামনে সুষম ষড়ভুজে সন্নিহিত 3 বাহু আকারে বর্ধিত করে বারান্দা তৈরি করা হলো। তাহলে বারান্দাটা দেখতে এমন। তাহলে আমরা এখন ডিরেক্টলি লিখতে পারি যে, আমরা কি লিখতে পারি বলো দেখি, যে এখন ত্রিভুজ কত? এ বি ই সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কিছু লিখতে হবে না, স্যার এটা বুঝে নেবে। ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। তাহলে এখানে √3/4, এ কত রে? এ হচ্ছে 8, 8-এর উপর স্কোয়ার। তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র হবে এখানে ক্ষেত্রফল হচ্ছে 48। এরা তো একেবারে অ্যান্সার করছে রে, তাহলে আমিও একেবারে অ্যান্সার করে দেবো। তাহলে আমরা একেবারেই বলি অ্যান্সারটা। হ্যাঁ, তাহলে আমরা এরপরে লাস্টে লিখবো অতএব বারান্দার ক্ষেত্রফল। এখানে কিছু নেই, বারান্দার ক্ষেত্রফল। তাহলে বারান্দার ক্ষেত্রফল কি হবে? বারান্দার ক্ষেত্রফল হবে 3 ইন্টু, যেহেতু তিনটা, একটা দুইটা তিনটা সমবাহু, তিনটা সমবাহু ত্রিভুজ না, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে এই তিনটার ক্ষেত্রফল কত হবে? তিনটার ক্ষেত্রফল 3 ইন্টু, এখানে তোমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটাই অ্যান্সার। অ্যান্সার ও নিচে তো দেখাই যায় না, 48√3, 48√3 এটা হবে অ্যান্সার। 48√3 এত বর্গ মিটার, এত বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সো আমরা এরপরে অঙ্কে যাই। হ্যাঁ, আমরা অনেক কথা বলেছি, আমরা এরপরে অঙ্কটাতে একটু চলে যাই। আমরা এরপরে অঙ্কটা একটু হচ্ছে মানে কেমন জানি ফালতু টাইপের একটা অঙ্ক, বুঝছো? এই যে অঙ্ক করলে মোটামুটি এই অধ্যায়টা শেষ। তো আমরা এই অঙ্কটা একটু চলে যাই। সো লাস্ট অঙ্ক এটা, সংক্ষিপ্ত আমরা লাস্ট অঙ্ক করবো, এটা আর করতে হবে না তোমাদের এই অধ্যায় থেকে। ঠিক আছে? তো অঙ্কটা কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। ওকে, অঙ্কটা কি দেওয়া আছে, 1 মিনিট।
9:30 বেজে গেছে ক্লাসে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটি বর্গের ক্ষেত্রফল, এই অঙ্কটা দেখবো যে একটি বর্গের ক্ষেত্রফল। আমি এবার কোশ্চেন করবো, হ্যাঁ সবাই তৈরি হোক। একটি বর্গের ক্ষেত্রফল, এটাও কিন্তু তারাং বারাং অঙ্ক, তো তারাং বারাং কোশ্চেন হবে, বুঝছো। ক্ষেত্রফল 72 বর্গ মিটার, 72 বর্গ মিটার। উক্ত বর্গের উক্ত বর্গের অন্তর্লিখিত উক্ত বর্গের অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ওকে, তাহলে কি বলছে ভাইয়া? দেখো এখানে কোথায় উল্টাপাল্টা জিনিস আমি একটু বলে দেখি। এখানে দেখো একটা, এই দেখো চিত্রটা দেখো, একটা এই যে দেখো মনে করো যে বর্গ আছে, এই বর্গের ভেতরে একটা দেখো অষ্টভুজ আছে, কিরকম দেখতে যেরকম অষ্টভুজ আর ষষ্ঠভুজ, কি বলছে অষ্টভুজ, এই দেখো 1 2 3 4 5 6 7 8, তাই না? 8, তাহলে কয়টা হয়েছে? 8টা হয়েছে না? অষ্টভুজ হয়েছে না? অষ্টভুজ হয়েছে কিন্তু। তাহলে এই যে অষ্টভুজ যেটা হইলো, এই অষ্টভুজের মধ্যে আমাদের কি বলছে, এই যে বর্গের ক্ষেত্রফল কত? 72 বলছে। তার মানে এই বর্গটার ক্ষেত্রফল বলছে 72। তো আমরা যেহেতু অঙ্কটা করতেছি, তাহলে আমাদেরকে লিখতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে মনে করি। এখানে দেখি মনে করি কিছুই লেখে নেই, তো আমরা লিখবো এটা মনে করি। আমরা নাম দেই এ বি সি ডি, আমরা এগুলোর নাম দেবো ই এফ, আর এটার নাম দিলাম ডি, আর কিছু লাগবে না, এগুলোর নাম লাগবে না। হ্যাঁ, আমরা এখানে মনে করি লিখবো, মনে করি এ বি সি ডি, মনে করি এই কথাটা লিখবো। হ্যাঁ, মনে করি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এত, উক্ত বর্গের অন্তর্লিখিত অন্তর্ভুজের ক্ষেত্রফল, এটা লাগবে না। মানে যেটা কোশ্চেন করবে সেটা বাদ দিবা। ওকে, ক্লিয়ার? যেটা কোশ্চেন করবে সেটা বাদ দিবা খালি। তাহলে এখন আমরা যেটা লিখবো সেটা হলো যে আমরা জানি আমরা কি জানি বলতো? আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল ইকুয়াল কি জানি? এ স্কয়ার না, মানে বাহুর উপর স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 72, তাহলে বাহুর উপর স্কয়ার। তাহলে আমরা যদি এই বাহু বের করতে চাই তাহলে কি করব? 72 কে আমরা রুট করব। তাহলে 72 কে রুট করলে আমরা পাবো হচ্ছে বর্গের দৈর্ঘ্য। তাহলে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি 8.49 মিটার। এটা কি বোঝা যায় নাকি কঠিন হয়ে গেল খুব? বোঝেন নাই? এই যে একটা বর্গ দেওয়া আছে, বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি যদি তোমার এখন বলি যে বাহুর মান বের করো, পারবা না, সেভাবে বের করলাম 8.49। তাহলে আমরা বুঝলাম যে এই যে বাহুটার দৈর্ঘ্য সেটা হলো 8.49। ওকে, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত? 8.49, কারণ বর্গ মানে কি? সমান বাহু, সবখানে সমান। ক্লিয়ার? তাহলে আমরা এখন অঙ্কটা কিভাবে করতে পারি? অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি, কিন্তু অষ্টভুজ কোনটা? এই ভেতরটা। আমি যদি সামহাউ, মনে করো সামহাউ কোনোভাবে অষ্টভুজের একটা বাহুর মান বের করতে পারি, কারণ আমরা জানি অষ্টভুজের প্রত্যেকটা বাহুর মান কি? সমান, সুষম অষ্টভুজ। তাহলে আমি যদি কোনোভাবে একটা বাহুর মান বের করতে পারি, মানে কি আমার টার্গেট হচ্ছে এই ইএফ কে বের করা। আমার চোখ কোনখানে যাবে? ওই ইএফ এর দিকে চোখ যাবে, যেমনটা তোদের চোখ কোনখানে? হ্যাঁ, তোদের চোখ বর্তমানে মনে কর যে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের দিকে। কার বাড়ি পুড়লো, কার আগুন ভাঙলো, মানে কে কি করলো না করলো, দেখো না এই খবরটা। মনে কর, মানে এখন বাংলাদেশকে দেখে মনে হয় কি জানো, যে কন্টেন্ট ক্রিয়েটরের বাংলাদেশ বর্তমান, কি একটা অবস্থা। হ্যাঁ, কিছু ভাই বলার নাই। তো যাই হোক, তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এখন কি করা যায়, এখন আমরা হচ্ছে এই ইএফ এর মানটা যে করে হোক বের করব। তো সেটার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে কিছু জিনিস শিখতে হবে। সেটা হলো যেমন দেখো এই জায়গাটা একটু দেখো। আচ্ছা, একটা জিনিস আমি ক্যালকুলেশন করব একটা জিনিসের, সত্য জিনিসের। সেটা হলো যে আমার কাছে ক্যালকুলেটর নাই, এইটা হলো সমস্যা। একটা ছোট্ট জিনিস আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে তোমাকে বুঝতে তোমাদের সুবিধা হবে। তোমাদের যদি ষড়ভুজের চিত্রটা, যদি এই যে ষড়ভুজের চিত্রটা, তাহলে তোমাদের এই যেমন হবে। ষড়ভুজে খালি এই যেমন হবে, এই যে দেখো ষড়ভুজের চিত্রটা তোমাদের এমন হবে। ষড়ভুজের চিত্র একই না বাবা, এই যে এমন, ঠিক আছে? এই যে এমন ষড়ভুজ 1 2 3 4 5 6। ক্লিয়ার? এই যে, যাক হিমেল বাবা কালকে একটু বকা খাইছিল, বকা খাওয়ার পর আজকে ক্লাস করতেছে। যাক ভালো, মাঝে মধ্যে আমি স্টুডেন্টকে সাধারণত খুব বকি না,
বকিও না, গালিও দিই না কোনোদিন। গালি তখনই দেই, বকি তখনই যখন দেখি যে আমার কোনো দোষ নাই, বাট সেই স্টুডেন্ট আমাকে ব্লেম করতেছে, তখন আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায়। আদারওয়াইজ আমি কখনো কাউকে কিছু বলি না, বলার ইয়া নেই আমার। সো এখন বুঝছো হিমেল, যেখানে অষ্টভুজ, অষ্টভুজের ক্ষেত্রে খালি একটা এরকম টান হবে, এখানে কিন্তু দেখো ওই টানটা নাই, ঠিক আছে? এটা ষড়ভুজ অষ্টভুজ, হয়তো আমি চিত্র মনে নেই কিভাবে অ্যাড করছিলাম, বাট এরকম হবে। যাই হোক, তো এখন যেটা বলতেছিলাম আমি, যে আমার একটা ক্যালকুলেশন করা দরকার, সেই ক্যালকুলেশনটা আমি একটু করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলতেছি। একটা মিনিট। ক্যালকুলেশন অষ্টভুজটা, তাহলে অষ্টভুজ 2n আরে একটা জিনিস করতে যাচ্ছি, দাঁড়াও দেখি আমাদেরকে জিনিসটা আরো ক্লিয়ার হয় বোঝাতে যাচ্ছি, তো সেই জন্য একটা জিনিস, দাঁড়াও 1 মিনিট। ঠান্ডা লাগতেছে গেঞ্জিটা পরে আমার এখন। 135। আচ্ছা দেখো, তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা অষ্টভুজ চিনি না, অষ্টভুজের আমরা অন্তস্থ কোণের মান বের করতে পারবো না। আমি তোমাদেরকে এইটা বলি, আমরা অষ্টভুজের, আমরা দেখো, আমরা অষ্টভুজের অন্তস্থ কোণ নির্ণয়ের একটু আগে সূত্র আমরা একটা শিখছিলাম। তোমরা একটু এখানে 8 বসো, 8 বসে ক্যালকুলেশন করে দেখো, 135 পাবো অ্যান্সার। কত পাবা? 135 পাবো। তোদের বইয়ে বিস্তারিত ভাবে মানে ব্যাখ্যা নাই। তো আমরা যদি এখানে 135 পাই, কোণের মানটা ভালো করে দেখো, কোণের মানটা কত? 135। আচ্ছা তুমি আমাকে বলো তো, তাহলে এই কোণের মানটা কত হবে? কি ঠিক আছে না? তাহলে এই কোণের মানটা তো 90 ডিগ্রি দেখা যায়, তাহলে এই কোণের মানটাও কি? এই কোণের মানটাও 45 ডিগ্রি হবে কিনা? কি ঠিক বলছি তো নাকি ভাই? যদি দুই কোণের মান 45 হয়, তাহলে অবশ্যই লম্ব আর ভূমি দুটেই সেম। তোমাদের বইয়ে দেখবা লম্ব ভূমি সেম দিছে, কেন দিছে সেম এটা বলা নাই, এই হলো সমস্যা বইয়ের। তাহলে বুঝছো তো নাকি বুঝো নাই? আরবার বলি, অন্তস্থ অষ্টভুজের এই যে ভেতরে যে এই কোণটা আছে না, আমি এখান থেকে বুঝাই। এই যে ভেতরে যে এই কোণটা আছে, এই কোণের মানটা হচ্ছে 135 ডিগ্রি। কত ডিগ্রি? 135 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত হবে? আমার এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 135 বাদ দেই, তাহলে আমি এতটুকু কোণের মান পাবো। তাহলে এতটুকু কোণের মান কত হবে? বাদ দিয়ে দেখো 45 পাবা। তাহলে এইটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা 45 ডিগ্রি হবে। কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তুমি 90 যোগ হচ্ছে 45 মাইনাস 180 করে দেখো, অ্যান্সার পাবো 45 ডিগ্রি। তার মানে এই কোণের মানটা তোমার 45 ডিগ্রি। তার মানে দুই কোণের মান যেহেতু সমান, তাহলে আমাদের লম্ব, এই যে লম্ব আর ভূমি, এই দুটো কি হবে? সেম হবে। অর্থাৎ এডি আর হচ্ছে এই যে বি, এটা কি হবে? সমান হবে। এটা শুধু মনে রাখবা। তাহলে যদি সমান হয়, তাহলে আমরা এখন একটা কাজ করব। কি কাজ? যে আমরা হচ্ছে এইখানে লিখবো যে যে এখন এখন ত্রিভুজ বিডিইএ, তাহলে বিডিইএ, এই যে বিডি বা বি, বিটা কি অতিভুজ না? তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি রাখা যায়? বিডি স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন এখানে নিচে দেখা যাচ্ছে, তাহলে ডিই স্কয়ার, তাহলে বিডি স্কয়ার। আচ্ছা আমরা এই যে বিডি, আমরা দেখো তো এই বিডিটাকে বি লিখতে পারবো কিনা? বলো পারবো? ইয়েস অর নট? কারণ লম্ব যা ভূমিও তা একই, কিন্তু আমরা কিন্তু লিখতেই পারি। আমি একটু তোমাদের সেটা দেখালাম। তাহলে আমরা বিডিটাকে বি বলতেই পারি, তাহলে আমি বি লিখলাম। কেন লিখলাম ভাই এটা? কারণ দেখো আমরা এই বাহুটার সাহায্যে আমরা এই ইএফ এর মান লিখতে, মানে বের করতে যাচ্ছি, যার কারণে আমি এইটাকেই নিলাম। তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে এই যে বি এর পরিবর্তে বিডি বসাতে পারতা। তুমি এখানে হয়তো বা পরের লাইনে লিখতে যে 2D এটা লিখতা, কিন্তু ওইটা বসে লাভ নাই, তোমাকে এইটাই নিতে হবে। কারণ এই বাহুতেই রয়েছে কি? ইএফ। ওকে, তো বেশি মাস্তানিগিরি করবে না আবার, যে ভাইয়া তো ওটা করছে আমি এটা করবো নাকি, বেশি মাস্তানিগিরি করার দরকার নেই। এই যে এইটা, তাহলে এইটা হলো, এটাকে আমি চাইলে 1 নম্বর সমীকরণ দিতে পারি। 1 নম্বর সমীকরণ দেব। আচ্ছা আমার এটা একটা কাজ করি, এই যে স্কয়ারটা আছে না, স্কয়ারটাকে রুট করে দিই একেবারে, স্কয়ারটাকে একেবারে রুট করে দিই। তাহলে আমরা শুধু বের করলাম কার মান? এই যে একটা বাহুর মান বের করলাম। কি বাহুর মান? যে ডিই বাহুর মান বের করলাম। ডিই বাহুর মান কত বের করলাম? রুট ওভার 2b, রুট ওভার 2b। 10টা বাজুক তো কি হয়েছে, 11টা বাজুক।
যাচ্ছি দাঁড়াও। তাহলে এরপরে এইটা আশা করি বুঝছো তো নাকি? আমরা কি করলাম, আমরা ঐকিক নিয়মে মানে আমাদের স্টাইলে আমরা এই যে বাহুর মান, কার বাহুর মান বলো দেখি? এটা তোমরা হয়তো দেখতেছো অতিভুজ, বাট আমি দেখতেছি বাহু। কার বাহু বলতো? অষ্টভুজের বাহুর মান। এই যে অষ্টভুজের একটা বাহুর মান এটা। তাহলে এর পরের লাইনটা আমরা লিখবো। এবার আমরা পরবর্তী লাইন লিখবো। পরবর্তী লাইনে আমরা ডিরেক্ট এখন এই যে পুরো বাহুটা আছে না, এই পুরো বাহুটা লিখবো যে শর্ত মতে। ভাই শর্ত মতে আবার আসলে কই থেকে? এই যে বোকা দেখো পুরো বাহুটার মান কত বলতো? এই যে আমি বলছিলাম না, বাহুর মান বের করছিলাম না? তাহলে এইটা বর্গের বিসি বাহুর মান কত? 8.49। তাহলে 8.49 হচ্ছে বর্গের বাহুর মান। এখন এই বাহুটা দেখছো কয় ভাগে ভাগ করা হয়েছে? এই বাহুটাকে দেখো প্রথমে, এই বাহুটাকে প্রথমে এই যে বি, তারপরে আবার দেখো প্লাস ইএফ, তারপরে আবার দেখো আরেকটা কি আছে, এফ সি আছে 8.49। তাহলে কতগুলো বাহু আছে? অনেকগুলো বাহু আছে। এখন দেখো, এখন এই যে বি, তুমি কোথায় বি দেখতেছো? এই যে বি দেখতেছো এখানে। আচ্ছা এখানে আমাদের হচ্ছে আমরা এখানে বিটা বের করা ভালো ছিল। আমাদের কি উচিত ছিল? বি বের করা। তাহলে বি যদি বের করতে পারতাম তাহলে এখানে আমাদের সুবিধা হতো। দেখো তাহলে আমরা এখানে বি বের করি, আমরা উল্টা বের করে ফেলছি। দেখো এখানে কি লাগতেছে আমার? এখানে লাগতেছে আমার বি এর মান। ভাইয়া বুঝি নেই, আবার বুঝান। দেখেন আমরা এটা তো বুঝছি, আমরা এখান থেকে কি বের করছি? আমরা ডি এর মান বের করছি, বাট আমার ডি এর মান দেখো এখানে কোথাও নেই। তাহলে ডি এর মান বের করে লাভ কি হলো? যদি আমি বি এর মান বের করতাম তাহলে আমার লাভ হইতো। তো চলো আমরা এখন এইটা করি। আমরা হচ্ছে এখানে ছোট্ট করে এইটা মিশাই দেব। আমরা মিশাই দিয়ে হচ্ছে এই বি এর মান বের করব। তাহলে আমাদের এখানে কি আছে? এখানে আছে অতএব বিই, এখানে আছে কি ডিই স্কোয়ার। তাহলে ডিই ডিভাইডেড বাই কি হবে? 2 হবে। যেহেতু এটা গুণাকার আছে এদিকে এসে কি হবে? ভাগ হবে। এবং যদি আমি এই স্কোয়ারটা, এই যে বি যে স্কোয়ারটা, সেটা যদি স্কোয়ারটা রুট করে দিই তাহলে সেই রুটটা কি হবে? এই যে বি যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারের উপর যখন যাবে তখন স্কোয়ার আর রুট কি যাবে? কাটা যাবে। আর রুটটা হচ্ছে এইটার উপরে হবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে প্লাস মাইনাস দিলেন না কেন? কারণ স্কোয়ারটা রুট হলে তো প্লাস মাইনাস হয়। প্লাস মাইনাস দিলাম না এই কারণে যে এই বিটা হচ্ছে একটা বাহুর মান, বাহুর মান কখনো নেগেটিভ হয় না, যার কারণে প্লাস মাইনাস দিতে হবে না। এটা আশা করি বুঝতে পারছো? ক্লিয়ার? এটা তো অন্তত তোমাকে বের করতে পারবো নাকি? নর্মাল তো এটা তৃতীয় সেমিস্টারের পর বের করতে তো পারবা। এই দুইটাকে এদিকে আনছি, ভাগ হয়েছে, স্কোয়ারটাকে রুট করে দিছি, তাহলে ডি ডিভাইডেড বাই √2। এখন আমরা হচ্ছে এই বি এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে কি হবে? ডি ভাগ √2 প্লাস। আচ্ছা দেখো তো এই যে জিনিসটা, এটা কি ইএফ লিখলাম। এই যে এফসি, এই এফসিটাকে নিয়ে কিছু একটা করা দরকার। হ্যাঁ কি করা যায়? কত দেখি। আচ্ছা এফসিটাকে আমরা হচ্ছে দেখো তো এই যে বাহুটা, এফসিটাকে কি করা যায়? এফসিটা দেখো তো এই বাহুটা আর এই বাহুটা দুটোই কি সেম না? দুটোই কিন্তু সেম, সেম হওয়ারই কথা। কেন সেম হয় বলো দেখি? কারণ একটা রেখা আছে এরকম, সেই রেখায় তুমি এমন একটা জিনিস বসাইছো, যেই জিনিসটা বসাই এমন জায়গায় বসছে, সে একটু আগেও না একটু পরেও না, সে ঠিক এই মাঝখানে বসছে, এমন জায়গায় বসছে মাঝামাঝিতে। তার মানে এই রেখাটা আর এই রেখাটা কি হবে? সেম হবে। তাহলে কি হবে এখানে? এখানে এই যে বি, যেটা এই বি মানে এফ সি, এইটাও কিন্তু একই। তাহলে আমরা একটা ছোট্ট কাজ করবো, একটা মিনিট। ঘোড়ার ডিম করছে এগুলা উল্টাপাল্টা। দেখো আমরা হচ্ছে এইটাকে ডিরেক্টলি লিখতে পারতাম বি, সেটাও লিখতে পারি, অথবা আমরা বি এর মানটা এখানে ডিরেক্ট বসাতে পারি। তো কোনটা করবো বলো? আমরা একেবারে মানটাই বসে দিই। বুঝো নাই না? আমি বোঝাচ্ছি দেখো। আমি বললাম রে বাবা এই বাহুটা যা, এই বাহুটাই তা। তাহলে এটা যদি বি হয়, এটাও বি। তাহলে বি এর মান যদি তোমার ডি ই ডিভাইডেড বাই √2 হয়, তাহলে এটার মানও কি ডি ডিভাইডেড বাই √2 হবে। তাহলে সমস্যা আছে না? সমস্যা নাই। তাহলে ইজ ইকুয়াল কত হবে? 8.49। আর তো কিছু নাই, 8.49। এখন বাবা এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার ক্লিয়ার। তো চলো ফটাফট ক্যালকুলেশন করি এখন। ঝামেলা ক্লিয়ার? তোমাদেরকে দেখো অঙ্ক করা সহজ কিন্তু বোঝানো কঠিন। এটা একটু কঠিন অঙ্ক,
যার কারণে এটা প্যাচগোছ লাগে, তোমরা বই দেখে প্রথমে কিচ্ছু বুঝবা না। প্রথম যখন আমি তৃতীয় সেমিস্টারে ছিলাম কিচ্ছু বুঝি নাই, তারপরে যখন আস্তে একটু বড় বড় হইলাম তখন বুঝি। আচ্ছা এখন দেখো, এখন আমার এই অঙ্কটাতে কি দেখতেছো, ডি দেখতেছো, ইএফ দেখতেছো, আবার ডি দেখতেছো, যেগুলো দেখতেছো সবগুলো কিন্তু একটা বাহু। কার বাহু? অষ্টভুজের বাহু। তুমি দেখো এই যে ডিই, এটাকে যদি আমি এ ধরে নিই, আবার এই যে ইএফ, তাহলে এটাও কি হবে? এ হবে না, কারণ অষ্টভুজের প্রত্যেকটা বাহুর মান কি সমান না, তাহলে প্রত্যেকটা বাহুর মান কি সমান হবে। তাহলে আমার যদি এইটা এ হয় তাহলে এটাও এ হবে, তাহলে আমরা এই ডিটাকে এ ধরে নিই, তাহলে আমার এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। তো দেখো মজার বিষয় কিন্তু, তাই বুঝি নেই কিচ্ছু নাকি? দেখেন ভাই, যে এই ডিটা হচ্ছে অষ্টভুজের একটা বাহুর দৈর্ঘ্য, আর এই ইএফটাও অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য। তা আমি অষ্টভুজের বাহুর দৈর্ঘ্যকে এ ধরে নিতে পারি কি অঙ্কটা করার সুবিধার্থে? পারি। তাহলে আমি এ ধরে নিছি, এই যে এ ধরে নিছি, এটাও এ, এটাও এ। তাহলে এখন ক্যালকুলেশন করবো আর কি আমরা। তো ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা একেবারে লসাগু করে ফেলি। তাহলে √2, তাহলে এ প্লাস হচ্ছে √2a প্লাস হচ্ছে এ, আর তো কিছু নাই, 8.49। এইবার আমরা যেটা করব নিচে দেখা যায়, এইবার আমরা √2 দ্বারা ওইটাকে কি করব, এখানে আমরা যোগ করে দিই আগে, আমরা √2 দ্বারা এটাকে হচ্ছে একটু গুণ করে দেবো আর কি। √2 দ্বারা কি করব, গুণ করে দেবো। তাহলে এখানে একটু কমন নেওয়া যায় না? এখানে কিন্তু কি কমন নেওয়া যায়? কমন কি নেওয়া যায়? আচ্ছা কমন যদি নেওয়া না যায় তাহলে আমরা এটার সাথে আবার এটা বিয়োগ করব। মানে এখন ক্যালকুলেশন তোমরা যেভাবে করো না কেন অ্যান্সার পেয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমরা এ আর এ যোগ করলে পেলাম 2, আর এখানে হচ্ছে কত, √2a। ও হ্যাঁ, কমন তো নেওয়া যায় রে, এই যে এ কমন নেওয়া যায়। তাহলে আমরা এই চিত্রটা ফালতু চিত্র মিশাই ফেলি এখন, এটা লাগবে না আমার, ঠিক আছে? এটা বুঝছো তোরা কি চিত্র, তাহলে চিত্র মিশাই ফেলি এখন। হ্যাঁ শান্তি, এইবার এইদিকে শান্তি মতো লিখবো। দেখো তাহলে এইবার আমরা এখান থেকে এ কমন নেব, 2 প্লাস √2 ইজ ইকুয়াল কত, 8 √2 ইজ ইকুয়াল, সবাই একটু ক্যালকুলেটর বের করো, যে আগে ক্যালকুলেটর চাপ দিবে। দেখি, যে আগে সে আগে, যে পরে সে পরে। এখানে চোর পাওয়া গেছে বেশ কয়েকজনকে। চোর কিরকম, অনেকে কি করছে দেখো, আমি বের করতে বলছি কিন্তু এর মান, অনেকেই ক্ষেত্রফল বলে দিছে সুন্দর করে, বই ক্ষেত্রফল আছে এত বলে দিই নাকি, অনেকেই ক্ষেত্রফল বলেছে। বাবা আমি এইটা ক্যালকুলেশন করতে বলছি, এইটার এক্স্যাক্টলি ক্যালকুলেশন করছেন হলো, এর নাম কি, এক্স্যাক্টলি ক্যালকুলেশন করছে 1 মিনিট, নাম হচ্ছে রাজু। রাজু, রাজু লিখছো হচ্ছে 3.51, প্রথমে রাজু লিখছো 3.51, এটা এর মান। এইবার ক্ষেত্রফল, এইবার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও ক্ষেত্রফল নির্ণয় করবা। অষ্টভুজের ক্ষেত্রফল সূত্র কি, টুয়াইস এ 1 প্লাস √, তাহলে এখানে মান বসাই দাও, ক্ষেত্রফল পেয়ে যাবে 1 প্লাস √2, যা পাবো সেটাই অ্যান্সার। রাজু, মিস্টার রাজু আপনি উইন, ওকে। যেহেতু আপনি প্রথমে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারছেন, সো আপনি বিজয়ী হয়েছেন আজকের ক্লাসে। সো বাকিরা তো অনেকেই উপরে অ্যান্সার দিছো, দেখো প্রথমে ইমরান 12, তারপরে শাহাদাত চৌধুরী অ্যান্সার দিছো হলো 59.57, জায়েদ 59.57, তারপরে রাজু অ্যান্সার দিছো, ঠিক আছে। সো আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য বিদায় নাকি। এবং যারা তোরা ফ্রি ফ্রি ক্লাস করলি, বুঝছিস, যারা তোরা ফ্রি ফ্রি ক্লাস লিখছিস, ভাই আমি আগে লিখছিলাম বাবা, এখানে
এখানে তোমরা যারা লিখছো, তোমরা এখানে আমি বলছি যে এর মান কত তোমাদেরকে আমি এখন দেখাবো তোমাদের সামনে গিয়ে। এখানে তো সব দেখা যায় যে কে আগে করছে না করছে। এই যে কমেন্ট দেখো, তোমরা যেহেতু মন খারাপ করবে নয়তো এই যে কমেন্টটা একটু দেখেন। আমি এখানে একটু ফোকাস, এখানে তো ফোকাস 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 নিচ্ছে না অবশ্য, হালকা করে এই যে নিচে দেখো তো। এখানে তোমরা এই যে তোমরা কি লিখছো, 59 57 এগুলো লিখছো, এগুলো কি হবে 12। তারপর এই যে দেখো আমি একটু নিচে যাই, এই যে রাজু, এই রাজু কিন্তু দেখো তোমাদের সবার আগে লিখছে, যার কারণে রাজু বিজয়ী। সো এটা কনফিউশন আর কি হবে না, ঠিক আছে। যে বিজয়ী আমি তাকে বিজয়ী করলাম। সো তোরা যারা ফ্রি ফ্রি করলি আর কি, তোরা যারা ক্লাসটা ফ্রি ফ্রি করলি তাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য পেশ করবো এখন। মূল্যবান বক্তব্য, মূল্যবান বক্তব্য হইল, দেখ আমি কিন্তু বলছি মিড টার্মের পর ভর্তি হতে পারবি না। ভর্তি হলে তোকে মিড টার্মের আগে ভর্তি হতে হবে। তুই মিড টার্মের পর ভর্তি হতে পারবি না কিন্তু আমার কোর্সে অন্তত পক্ষে। কারণ মিড টার্মের পরে ভর্তি হয় ভাই, ভিডিও কই খুঁজি পাই না, এটা কই বুঝি না, এন তেন সমস্যা। কোর্সের মূল্য যথেষ্ট কমাই দিচ্ছেন মিড টার্ম আসার আগেই। কত কমাই দিচ্ছেন দেখেন, কোর্সের যেটা মূল্য ছিল 1350 টাকা, সেটা এখন বর্তমানে 1220 টাকায় কিনতে পারবেন, শুধু 1220 টাকায়। কত অধ্যায় বন্ধু গেছেন, বেশি দূর যায়নি, 3 অধ্যায় বন্ধু গেছেন। তবে আপনি গিফট পাবেন না, হুডি ছিল একটা গিফট, সেটা পাবেন না। টি শার্টও গিফট ছিল, এটাও পাবেন না, শুধু কোর্স কিনতে পারবেন। এরপরে যারা তোমরা এটা যাদের 4টা করে সাবজেক্ট যারা পারবা, তারা হচ্ছে এই কোর্সের মূল্য। আর যাদের 3টা সাবজেক্ট তাদের কোর্সের মূল্য হচ্ছে 1120 টাকা। আর যারা 2টা সাবজেক্ট, যেমন মনে করো মেকানিক্যাল, তোমাদের হচ্ছে 820 টাকা শুধু কোর্সের মূল্য। তাহলে এত কম করে দেওয়ার পরও তোমরা যদি কোর্সে ইনরোল না করো, নিজের জীবন নিজেই বৃথা করবা, এতটুকুই বললাম। কোর্সে ইনরোল হওয়ার জন্য তোমরা 019 21 21 49 10 এই নাম্বারে বিকাশ 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 নগদ, রকেট, সেন্ড মানি করবা। এবং বিস্তারিত তথ্য জানতে 018 32738636 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সো ততদিনের জন্য সবাই ভালো থাকো, ঠিক আছে।